প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আপনারা তো এখন বাংলাদেশে প্রায় নতুন একটা বছরের দ্বার প্রান্তে চলে আসছেন। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশে 2025 সাল শুরু হবে। অতএব আপনাদেরকে একটু অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটার বিষয়বস্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিষয়বস্তু হলো যে এই সমন্বয়ক অর্থাৎ বর্তমানে তো তাদের পরিচয় কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাই না? তো এখন এরা তো ওই যে 31 ডিসেম্বর একটা বিশাল কর্মসূচি ঘোষণা করছিল। সেটা কি, তারা প্রোক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক এটা ঘোষণা করবে এবং ওই মুজিববাদ নাম দিয়ে 72 সালের প্রণীত সংবিধানকে তারা কবর রচনা করবে। তো কোনো দেশের সংবিধান কি কোনো লোকের নামে হয় নাকি? আমেরিকায় যে জর্জ ওয়াশিংটনের সময়, সেই আজকে থেকে 250 বছর আগে যখন জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা স্বাধীন হয়েছিল, তখন তারা যে সংবিধান রচনা করছিল, তো ওইটা কি জর্জ ওয়াশিংটন বাদ নাকি? না, তা তো না। তো পৃথিবীতে অত্যন্ত সুলিখিত যত সংবিধান আছে পৃথিবীর বিভিন্ন দেশে, তার মধ্যে কিন্তু বাংলাদেশের সংবিধান অন্যতম। এর কারণ কি? এই সংবিধানটা লেখার পিছনে অনেক জ্ঞানীগুণী ব্যক্তির অবদান ছিল এবং নট অনলি দ্যাট, আধুনিক কালে লেখা না, 1972 সালে। তো স্বাভাবিকভাবে পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে কিভাবে সংবিধান লেখা আছে ওইগুলোকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে অনুসরণ করেই কিন্তু করা হয়েছিল। সো এটা কিভাবে মুজিববাদ হতে পারে? এটা তো এক ধরনের মানে কি বলা যায়, কৌশল, যে বাংলাদেশে থেকে একেবারে ওই মুক্তিযুদ্ধের চেতনাকে উচ্ছেদ করে দিতে হবে এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে মহানায়ক, এই স্বাধীনতার মহানায়ক, তাদের স্মৃতিকে একেবারে উচ্ছেদ করে দিতে হবে। কারণ 5 আগস্ট 2024 সালে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। অর্থাৎ দেশের নাম করতে হবে ভিন্ন এবং একই সঙ্গে দেশের সংবিধান তৈরি করতে হবে ভিন্ন। কিন্তু যে সমন্বয়করা এবং যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এই কাজগুলো করতে যাচ্ছে, তারা কি একবারও চিন্তা করেনি যে তাদের পিছনে জনগণ আছে কি না? 2024 সালে এসে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান যেটা সফল হয়েছিল, এইটা যে সফল হয়েছিল, ছাত্ররা এখন মনে করে যে একমাত্র তারাই এই কাজটা করছিল, কিন্তু বিষয়টা তো মোটেও তা না। এরা তো আমার মনে হয় যে একেবারে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী, অথবা হঠাৎ করে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। গত 15-16 বছর ধরে বাংলাদেশে বিএনপি, জামায়াত সহ আরও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যেভাবে এই আওয়ামী লীগের বিরোধিতা করছে এবং একই সাথে অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত লোক প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করে গেছে, নানা রকম গাল গল্প, ভুয়া গল্প ছড়িয়ে যেভাবে মানুষকে উত্তেজিত করছে, তারই আসলে বহিঃপ্রকাশ ছিল 2024 সালের 5 আগস্ট। এবং এটাও সফল হতো না যদি সেনাবাহিনী নিষ্ক্রিয় না হয়ে যেত। এবং এখন মনে হয় যে এখানে সেনাবাহিনীরও একটা কারসাজি ছিল, তারাই আসলে চাচ্ছিল যে এই শেখ হাসিনা সরকার চলে যাক। সুতরাং এটা তো কোনোভাবে বিপ্লবও ছিল না। যদি ভালো করে গবেষণা করা হয় তাহলে এটাকে গণ অভ্যুত্থান সেটাও অনেকটা বলা যাবে কি না। তবে হ্যাঁ, বলা যেতে পারে, সরকারের যেহেতু পতন ঘটে গেছে, তাই না? এখন এই যে বিভিন্ন রাজনৈতিক দলের এই যে সমর্থন বা সাধারণ জনগণের সমর্থন, তারা চাচ্ছিল শেখ হাসিনার পতন ঘটুক, কিন্তু তারা তো মনে হয় না এটা চাইছিল যে বাংলাদেশ নতুন নামকরণ হবে, বাংলাদেশের সংবিধান পাল্টে যাবে, না, এইগুলো তারা কি চায় নাই। বাট এই অল্প বয়সে এই পোলাপানগুলো তারা এতটাই উদ্ধত হয়ে গেছে যে এখন এই 5 মাস পরে এসে বাংলাদেশের নাম পাল্টে ফেলবে, সংবিধান পাল্টে ফেলবে, নতুন করে সংবিধান তৈরি করবে। কিন্তু এরা একবারেও বুঝতে পারে নাই বা একবারও কল্পনা করে নাই যে সংবিধান যদি ছুঁড়ে ফেলে দিয়ে যদি এরা ওই নতুন কিছু করতে যায় তাহলে বর্তমান সরকারটাই অবৈধ হয়ে যায় এবং সেই হেতু বাংলাদেশে এই যে বর্তমানে সেনাবাহিনী প্রধান, সেও কিন্তু আর অবৈধ হয়ে যায়, তাই না? তো বিষয়টা খুব সিরিয়াস না? তো এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন যারা আছে, তারা যেহেতু এদের উপরে নির্ভর করে, তারা হয়তো মেনে নিলেও আমতা আমতা করে সেনাবাহিনী যে কোনোভাবেই মানবে না,
এইটা এত দূর এরা কিন্তু বোঝে নাই। কিন্তু এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় না, যে কোনোভাবে তারা হটে গেছে। যেটা এখন জানা যাচ্ছে যে বিএনপি নাকি প্রবল আপত্তি করছে। আমার কাছে মনে হয় না যে বিএনপির আপত্তির কারণে এরা পিছিয়ে গেছে। বিএনপি নামক দলটাকে এরা যে খুব বেশি পাত্তা দেয়, আমার কাছে সেটা মনে হয়নি। বস্তুত বিএনপি তো অবশ্যই বিরোধিতা করছে, কারণ তারা দেখছে যে এই কাজগুলো যদি করে আর বিপ্লবী সরকার যদি তৈরি করে ফেলতে পারে, তাহলে বিএনপিরও তো কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। তারা টোটাল বাংলাদেশ দেশটাকে কমপ্লিটলি ভিন্ন দিকে নিয়ে যাবে, এবং কোন দিকে যে নিয়ে যাবে সেটাও কিন্তু বোধগম্য, সেটা একটু পরেই বলছি। বাট আমার কাছে যেটা মনে হয়, বিএনপির চাইতেও এই সেনাবাহিনী প্রচণ্ড মানে বাধা দিয়েছে এবং তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছে যে এই কর্মকাণ্ডটা করো না, করলে কিন্তু বিপদ হবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার যেটা আসলে অ্যাড্রেস করতে চাচ্ছি সেটা হলো এই বৈষম্য বিরোধী সমন্বয়ক যেগুলা নেতা, তারা যেটা করছে, কৌশল অবলম্বন করছে, খুবই সূক্ষ্ম কৌশল। সেটা হলো এই যে এই 31 ডিসেম্বর ওরা যে সবার আয়োজন করেছিল আর কি, ডাক দিছিল, ওরা কিন্তু খুব ভালো করে জানতো যে খুব বেশি লোকজন আসবে না, 200-300 হার্ডলি লোকজন হয়তো আসতেও পারে, এর বেশি যে আসবে না এইটা কিন্তু তারা খুব নিশ্চিত ছিল। এবং এই কারণে কি করছে, ওই 31 ডিসেম্বরেই ওই ছাত্র শিবিরের একটা বিশাল সম্মেলন, এইটা ঢাকায় হওয়ার কথা সকাল 10টায়। তো যেহেতু ওরা আসবে, তাহলে ওরা তো অন্তত কয়েক হাজার হবে, তাই না? তো অতএব তড়িঘড়ি করে ওই 31 ডিসেম্বর বিকাল 3টায় এরা এই শহীদ মিনারে এই অনুষ্ঠানটার আয়োজন করছে। উদ্দেশ্য যে ওই ছাত্র শিবিরের ওই পোলাপাইনগুলো ওদের ওখানে গিয়ে হাজির হবে, আর তখন বেশ কয়েক হাজার হয়ে যাবে, ব্যাস শুরু হবে তাদের আসল ঘটনা। তাহলে এর থেকে বোঝা যায় কি, এই যে সমন্বয়করা যে আন্দোলন যেটাই করছে, এটার পিছনে বেসিক্যালি আসলে কারা জড়িত? জামাত, বাংলাদেশের যে রাজনৈতিক দল জামায়াত ইসলাম, তাই না? এরাই কিন্তু বেসিক্যালি কাজটা করছে। কেন করছে? কারণ এরা খুব ভালো করেই জানে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে এরা যতই ডুগডুগি বাজাক আর স্বপ্ন দেখুক যে আগামীতে একচ্ছত্র ক্ষমতায় চলে যাবে, এরকম স্বপ্ন তারা দেখছে, আমরা জানি। কিন্তু এরা এটাও খুব ভালো করে জানে যে বাংলাদেশের মানুষের মন থেকে এবং বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে যদি পরিপূর্ণভাবে উচ্ছেদ করা না যায়, তাহলে বাংলাদেশে জামাতে ইসলাম ক্ষমতায় যেতে পারবে না। সামনে যদি একটা নিরপেক্ষ ইলেকশন দেয়ও, সেখানেও জামায়াতে ইসলাম দেখা যাবে যে হার্ডলি 10-12% ভোট পাবে, এর বেশি তারা পাবে না। এর কারণ হচ্ছে জামাত ইসলামের কর্মী যতজন, সমর্থকও কিন্তু ততজন, এবং ভোটারও কিন্তু ততজন, এর বাইরে কিন্তু নাই। আর এরা তো ভীষণ ইউনাইটেড একটা দল। এরা রাস্তাঘাটে মিছিল টিছিল যখন বের করে, সবাই বের হয়, অর্থাৎ বাইরে থেকে মনে হয় যে এদের না জানে কি বিশাল জনসমর্থন। ক্লিয়ার? তাহলে এই শিবিরের লোকজন এই শহীদ মিনারে যোগ দিয়ে যে ঘটনা ঘটাতে যাচ্ছিল, যে জুলাই ডিক্লারেশন, তাই না, প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, অর্থাৎ বাংলাদেশের নাম এখন পাল্টে ভিন্ন করা হবে, বাংলাদেশের সংবিধান নতুন করে তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই কাজটার পিছনে তাহলে জড়িত কারা? ছাত্র শিবির তথা কারা? জামাত ইসলাম, তাই না? কেন? কারণ তারা খুব ভালো করেই জানে যে এই সংবিধানকে মুজিববাদ নাম দিয়ে এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সমস্ত চেতনা মুছে না দিলে এই জামাত ইসলাম বাংলাদেশে কোনো দিন রাজনৈতিক ভিত্তি তৈরি করতে পারবে না। যে কোনোভাবে হোক পরিবর্তিত পরিস্থিতিতে তাদের হয়তো কিছুটা জনসমর্থন বেড়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্যে এইটা মোটেও কোনো প্রয়োজনীয় অথবা যথেষ্ট জনসমর্থন না। তাদের আরও বহুদূর যেতে হবে, এবং সেটা করতে গেলে বাংলাদেশের যে মৌলিক ভিত্তি, যেটা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ, এই বিষয়টাকে উপড়ে ফেলে দিতে হবে। কারণ জামাত ইসলাম তো এখনও পর্যন্ত স্বীকারই করে নাই যে মুক্তিযুদ্ধের সময় তারা যে বিরোধিতা করছিল, পাকিস্তানের পক্ষে ছিল, এটা ছিল তাদের একটা ভুল ডিসিশান, এবং এটার জন্য তারা মাপও চায় নাই, এমনকি ভুল স্বীকারও করেনি। অর্থাৎ তারা কিন্তু তাদের নীতি এবং আদর্শ থেকে এক তিলও বিচ্যুত হয় নাই। এটা কিন্তু একটা ভালো জিনিস, যেটা নাকি অন্য রাজনৈতিক দলে অবশ্য দেখা যায় না। যাই করছে তাই করছে, তাদের যে রীতিনীতি আদর্শ যেগুলো ইসলাম ভিত্তিক,
তারা তো তাতেই স্টিক থাকবে, কারণ ইসলামের বিধিবিধান তো চেঞ্জ হবে না। তো জামাত ইসলামের বিধিবিধান তো ইসলাম ভিত্তিক, সুতরাং 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তারা যাই করছিল সে স্বাধীনতা বিরোধিতার ভূমিকায় ছিল, তো ওটা ছিল তাদের ইসলামের ভিত্তিতে গৃহীত নীতি পদ্ধতি এবং কর্ম, তাই না? তো এইটাকে তো এসে তারা বলতে পারে না যে এটা ভুল, তাহলে তো ইসলাম ভুল হয়ে যায়। সুতরাং তারা কোনোভাবে এটাকে বলতে পারে না ভুল। তার থেকে কী করতে হবে, জনগণকে বরং ইসলামই করে তুলতে হবে, যাতে করে তারা দলে দলে জামায়াত ইসলামের পতাকা তোলে আসে, এবং সেই কাজে তারা যথেষ্ট সফল। এখন আগের তুলনায় তাদের জনসমর্থন বাড়ছে, কিন্তু তারা চিন্তা করছে এটাই সুবর্ণ সুযোগ, অর্থাৎ এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, খুব দ্রুত যদি ইলেকশন হয়, তাহলে বিএনপি ক্ষমতায় চলে যেতে পারে, এবং তাহলে তাদের আশা কোনো দিনও সফল হবে না, এবং বাংলাদেশে তারা কোনো দিনও ক্ষমতায় যেতে পারবে না। সেই হেতু তারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের দিয়ে তারা তড়িঘড়ি করে এই প্রকল্পটা হাতে নেয়। কেন? কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি খুবই হয়ে গেছে, অসহিষ্ণু হয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ব্যাপক চাপ দিচ্ছে, যত তাড়াতাড়ি পারো ইলেকশন দাও। আর যদি সেটা হয়, তাহলে জামায়াত ইসলামের কপালে কিন্তু শিখে ছিড়বে না, অর্থাৎ তারা যে কাজটা করতে চাচ্ছিল সেটা আর কোনো দিনও ভবিষ্যতে হবে না। কারণ এর পরপরই আস্তে আস্তে এই আওয়ামী লীগও এই মাঠে চলে আসবে, রাজনৈতিক ফিল্ডে চলে আসবে, তখন এই জামাতে ইসলামের প্ল্যান কোনো দিনও বাস্তবায়ন হবে না। হঠাৎ তড়িঘড়ি করে নাম দিচ্ছে বৈষম্য বিরোধী, আবার তলে তলে এসে জামাত শিবির তারাই এসে সেখানে অংশগ্রহণ করে জিনিসটাকে সফল করবে। এটাই আমি বুঝি না। এই জামাত ইসলাম অলওয়েজ নিজেদের পরিচয় লুকিয়ে মানুষের সামনে মানুষকে কমপ্লিটলি ভিন্ন রকম বুঝিয়ে তারা এই কর্মকাণ্ডগুলো করতেছে। বুঝলাম না, জামাত শিবির এরা যদি চায় যে সেকেন্ড রিপাবলিক করবে, দেশের সংবিধান পাল্টে ফেলবে, তো নিজ পরিচয়ে এসেই তো করলে হতো। ছাত্র ওই বৈষম্য বিরোধী ছাত্র নাম দিয়ে আবার নিজেরা এসে দল সেখানে জড়ো হয়ে এই কাজগুলো করা, অর্থাৎ অন্যের ঘাড়ে বন্দুক রেখে এই যে শিকার, এইটা এরা আসলে নিজেরা অনেক স্মার্ট এবং বুদ্ধিমান, কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের এই কলাকৌশল তো ধরা খেয়ে গেছে। তারা যদি আসলেই চায় যে বাংলাদেশে এই চেঞ্জগুলো করতে হবে, তো নিজ নাম দিয়ে করতো। এই যে 5 আগস্টের যে অভ্যুত্থান, তাই না, সেটাও একই। আমরা দেখলাম যে যারা নাকি সমন্বয়ক, তারা বেসিক্যালি হলে ওই ছাত্র শিবিরের লোকজন, তাই না, কিন্তু পরিচয় দিল কি তখন তারা নির্দলীয় ছাত্র। তারা বস্তুত কোটা সংস্কার করতে চায়, যেটা আস্তে আস্তে ওই সরকার পতনের আন্দোলনে চলে গেল, তাই না। তো ওটাও তো ছিল ম্যাটিকুলাসলি প্ল্যান করা, যেটা নাকি ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রীদের এবং সাধারণ নাগরিকদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে তারপরে এই যে 5 আগস্টের ঘটনা হয়েছিল। কেন? কারণ ওই সময় জামাত ইসলাম যদি সরাসরি নিজ পরিচয় এসে যদি বলতো যে আমরা সরকারের পতন চাই, তাহলে তো কখনোই সেটা হতো না। একবারে প্রতিটা ব্যাপারে এই জামাত ইসলাম এত সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দেয়। আমি অবশ্য তার তারিফ করি, আমি কিন্তু অবশ্যই তার তারিফ করি যে এত অল্প জনবল নিয়ে তারা যে সুন্দর কৌশলগুলো করে একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছে, সফলও হচ্ছে, এটাকে কিন্তু তারিফ করতেই হবে ভাই। এই যে বিএনপি নামক বড় দল চেষ্টা তো কম করে নাই 15-16 বছর ধরে সরকারের পতন ঘটানোর, কি পারছে? না, পারে নাই। কিন্তু জামাত শিবির মাত্র 8-10 বা হার্ডলি 12% জনসমর্থন তার গোটা দেশে। তারা কিন্তু ঠিকই মানুষদেরকে বোকা বানিয়ে, জনগণকে বোকা বানিয়ে ওই সমন্বয়ক নাম দিয়ে, কোটা আন্দোলনের নাম দিয়ে ঠিকই কিন্তু সেখানে সরকারের পতন ঘটিয়ে ফেলছে, তাই না। তো যাই হোক, এখন এই 31শে ডিসেম্বর এই যে প্রক্লামেশন অফ সেকেন্ড রিপাবলিক, এই যে জুলাই চেতনার যে ঘোষণা, শেষমেশ সেখান থেকে পিছু হটে গেছে। বিএনপি অবশ্যই বুঝে শুনেই তার বিরোধিতা করছে, এবং আমার ধারণা এটা যদি হতো তাহলে মানে 2025 সালের 1 তারিখ থেকে হয়তো বাংলাদেশ রণক্ষেত্রে রূপদান করত, এবং আমার ধারণা যে সেক্ষেত্রে সেনাবাহিনীও হয়তো চিন্তা করতো যে এটা তো তাদের অস্তিত্বের প্রশ্ন, তাই না। তো যাই হোক, অবশেষে বাংলাদেশের মানুষ রক্ষা পেল এ যাত্রাও।
এবং আশা করা যাচ্ছে যে এই রকমভাবে প্ল্যান আর সামনে করলে খুব একটা কাজ হবে আমার তো মনে হয় না। এখন কিন্তু এই বিএনপি অবশ্যই আগের থেকে আরও বেশি চাপ দিবে যাতে দ্রুত ইলেকশন করা যায়, ঠিক আছে। তো আপাতত বাংলাদেশের মানুষ রেহাই পেয়ে গেল একটা বিশাল ষড়যন্ত্রের হাত থেকে। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলো কেমন যায়। তো এটাই ছিল বক্তব্য 2024 সালের একেবারে সর্বশেষ মুহূর্তে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।